দীপিকা শীতকালে খেজুরের রস খেতে ভীষণ ভালোবাসে। আর শীতকালে খেজুর গাছ দেখলেই সে একেবারে পাগল হয়ে ওঠে, কারণ শীতকালে খেজুর গাছগুলোতে মাটির কলসি ঝুলানো থাকে, কারণ সেই কলসিতে খেজুরের রস জমানো হয়। আর একদিন দীপিকা তার শাশুড়ি মা, স্বামী এবং ননদের সঙ্গে গ্রামের বাড়িতে ঘুরতে যায়, কিন্তু সন্ধ্যাবেলা দীপিকাকে কেউ খুঁজে পায় না। দাদা, তোরা বৌদিকে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছিস? আমি দেখেছি বৌদি কোথায়। আমার মনে হয় বৌদিকে ভূতে ধরেছে, তাড়াতাড়ি চল। চাঁদনির কথা শুনে বাড়ির সকলে ভয় পেয়ে যায়, আর তারা দৌড়ে বাগানে গিয়ে দেখে যে দীপিকা খেজুর গাছে উঠে রস খাচ্ছে আর পা দুলিয়ে দুলিয়ে গান করছে। এরকম দৃশ্য দেখে তাদের একেবারে পিলে চমকে ওঠে, আর দীপিকাকে দেখে একেবারে শাকচুন্নির মতোই মনে হয়। খেজুরের রস খাবো আমি চমচম, তারপরে এই খেজুরের রস দিয়ে নলেন গুড়ের পিঠে হবে অসাম। খেজুরের রস খাবো গো চমচম, তারপর এটা দিয়ে গুড় হবে গো অসাম। এভাবে দীপিকা খেজুর গাছে উঠে খেজুরের রস খেতে খেতে গান গাইতে থাকে। আর এমন সময় সবাই তাকে খেজুর গাছ থেকে নামানোর জন্য পাগল হয়ে ওঠে, কারণ সেখান থেকে একবার যদি দীপিকা পড়ে যায় তাহলে তার হাত পা ভাঙা ছাড়া কোনো উপায় নেই। তাই ধীরে ধীরে সবাই মিলে সেখানে কিছু লোকজনকে ডেকে নিয়ে আসে, আর তারা দীপিকাকে ধরে বেঁধে খেজুর গাছ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। কিন্তু এমন সময় দীপিকা ভীষণ রেগে যায়। একি অসভ্যতামি! আমি একটু খেজুর গাছে বসে বসে আরাম করে খেজুরের রস খাচ্ছি, আর তোমরা আমাকে গাছ থেকে নামিয়ে নিয়ে আসলে কেন? এটা কিন্তু একদমই ঠিক হলো না। আজকে আমি রাত্রিবেলা একদম প্ল্যান করে বেরিয়েছিলাম যে প্রত্যেকটা গাছে উঠবো আর সব খেজুরের রস খেয়ে নেব। সবেমাত্র 2 নম্বর গাছ চলছে, আর এখনই আমাকে তোমরা নামিয়ে দিলে। চুপ করো বৌমা, তুমি ভালো করেই জানো যে গ্রামের লোকেরা এই খেজুরের রস নিয়ে ব্যবসা করে, গুড় তৈরি করে, তারপর পিঠে বানায়, টাকা উপার্জন করে, আর তুমি গাছে উঠে সেই খেজুরের রস খেয়ে নিচ্ছ। ছি, তোমার জন্য গ্রামের লোকেদের কাছে আমাদের নাক কাটা গেল। শাশুড়ি মায়ের কথা শুনে দীপিকার বিন্দুমাত্র লজ্জাবোধ হয় না, বরং সে তার শাশুড়ি মায়ের কথা শুনে আনন্দে নেচে ওঠে। আমার শাশুড়ি মা বলল আপনারা নাকি খেজুরের রস নিয়ে ব্যবসা করেন। তা আপনারা খেজুরের রস বিক্রি করে যত টাকা উপার্জন করেন, আমি যদি তার থেকে বেশি টাকা আপনাদেরকে দিই তাহলে আপনারা আমাকে খেজুরের রস বিক্রি করবেন তো? দীপিকার কথা শুনে গরিব গ্রামবাসী খুবই খুশি হয়, কারণ এত সুন্দর লাভবান সুযোগ বারবার পাওয়া যায় না। হ্যাঁ মা, নিশ্চয়ই। আমরা এক হাঁড়ি খেজুরের রস 2000 টাকায় বিক্রি করি। তা তুমি যদি আমার 3000 টাকা দাও তাহলে আমরা প্রত্যেকটা হাঁড়ি তোমাকেই বিক্রি করে দেব। এই নিন 3000 টাকা। আর কাদের কাদের টাকা দিতে হবে বলুন, আমি সবার থেকে খেজুরের রসের হাঁড়ি কিনতে রাজি আছি। দীপিকা এরকম ভাবে টাকা ছড়াতে শুরু করলে গ্রামবাসীর মধ্যে খেজুরের রস বিক্রি করার জন্য হুলুস্থুলু পড়ে যায়, আর সবাই দীপিকার ঘাড়ের উপর একেবারে হুমড়ে পড়ে। আর দীপিকার টাকার বিনিময়ে সবার থেকে বেশি বেশি করে খেজুরের রস কিনে নেয়। আর যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা আরো বেশি রেগে যায়, তাই তারা তখনই শহরে ফিরে যাবে বলে ঠিক করে। এই তনয়, গাড়ির ডিকিটা খোলো তো, আমি এই খেজুরের রসের হাঁড়িগুলো রাখবো, আর সব কটা হাঁড়ি আমি শহরে নিয়ে যাব। তারপর শহরে গিয়ে আরাম করে বসে বসে খেজুরের রস খাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার 50 লক্ষ টাকার গাড়ির ডিকিতে তোমার কথা মতো খেজুরের রসের হাঁড়ি রাখবো? কোনো মতেই সম্ভব না। আমি গাড়ি করেই খেজুরের রস নিয়ে যেতে পারবো না, আমার গাড়ি নষ্ট হয়ে যাবে। তনয়ের কথা শুনে দীপিকার খুবই রাগ হয়, তাই সে কিভাবে সেই খেজুরের রস শহরে নিয়ে যাবে বুঝে উঠতে পারে না। কিন্তু তাকে যে করেই হোক খেজুরের রস নিয়ে শহরে যেতেই হবে। এমন সময় দীপিকা দেখে যে সেই রাস্তার উপর দিয়ে একটা ছোট হাতি 407 গাড়ি যাচ্ছে, আর তখনই সে নিজের পার্স থেকে আবার হাজার হাজার টাকা বের করে আর সেই ছোট হাতি 407 বুক করে ফেলে। এবারে ছোট হাতির পিঠে চেপে আমি আর আমার খেজুরের রসের হাঁড়ি শহরে যাব, দেখবো আমাদেরকে কি আটকায়। এমন সময় দীপিকার পরিবার তাকে হাজারবার বারণ করা সত্ত্বেও দীপিকা কারোর কোনো কথা শোনে না। সে খেজুরের রসের হাঁড়ি সমেত নিজেও সেই ছোট হাতিতে উঠে পড়ে, আর সারা রাস্তা জুড়ে সে গাড়িতে বসে বসে খেজুরের রস খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে সে শহরে গিয়ে পৌঁছায়, আর বাড়িতে পৌঁছানোর পর সে নিজের ফ্রিজে একেবারে খেজুরের রস বোঝাই করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন দীপিকা খেজুরের রস পান করে। একদিন, বৌদি আমাকে একটু জল খাওয়াবে গো, আজকে বাইরে কোনো বাড়ি গাছ কিছুই চলছে না। ড্রাইভার কাকুকে কতবার ফোন করলাম
কিন্তু ফোন ধরলো না, তাই কলেজ থেকে হেঁটে হেঁটে বাড়ি এসেছি। গলাটা একেবারে শুকিয়ে গেছে। এই শুনে দীপিকা রান্নাঘরে যায় আর সে জলের পরিবর্তে এক গ্লাস খেজুরের রস ভর্তি করে নিয়ে আসে। কিন্তু চাঁদনি সেটা বুঝতেও পারে না। আর চাঁদনি জল ভেবে যেই খেজুরের রসে মুখ দেয় এমন সময়, ইস বৌদি, এটা তো খেজুরের রস। ছি, তোমাকে বললাম আমাকে জল খাওয়াতে, আর তুমি আমাকে খেজুরের রস খাইয়ে দিলে। আই হেট খেজুরের রস। তোমার থেকে জল চাওয়া মানেই আমার ভুল হয়েছে। আরে বোকামি, আমি তোমার ভালোর জন্যই তো তোমাকে খেজুরের রস খাওয়াচ্ছি। দেখেছো খেজুরের রস খেয়ে খেয়ে আমি কত শক্তিশালী হয়ে গেছি, আর আমার গায়ের রং কত উজ্জ্বল হয়েছে। তাই আমি চাই তুমিও খেজুরের রস খেয়ে আমার মতো হয়ে যাও। আমার কোনো দরকার নেই তোমার মতো হওয়ার। তুমি হলে 1 নম্বরের খেজুরের রস পাগল, যত সব পাগলামি। এই বলে চাঁদনি খেজুরের রস রেখে সেখান থেকে চলে যায়। আর দীপিকা তখন সেই 1 গ্লাস খেজুরের রস নিজেই খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন দীপিকা নিজের মতো করে খেজুরের রস খায়। আর একদিন দীপিকা যখন রান্নাঘরে রান্না করে এমন সময়, বৌমা, আজকে কিন্তু ভালো করে কষিয়ে মটনটা রান্না করবে, কারণ আমাদের প্রতিবেশী নীলিমা আমাদের বাড়িতে দুপুরবেলা খেতে আসবে। ওর বৌমা আর মেয়ে নাকি বাড়িতে নেই, আর ও যেন আজকে তোমার হাতে রান্না করা খাবারের কোনো নিন্দা করতে না পারে। এই বলে দীপিকার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর এমন সময় দীপিকা রান্নাবান্নার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। তাই সে ফ্রিজ থেকে 2 হাঁড়ি খেজুরের রস নিয়ে চলে আসে। আজকে আমি একটু নতুন ধরনের পাঁঠার মাংস রান্না করব। সবাই পাঁঠার মাংস জলে আর তেলে সিদ্ধ করে, কিন্তু আজকে আমি সিদ্ধ করব খেজুরের রসে। আজকে আমি মাটন উইথ খেজুরের রস রান্না করব। এই বলে দীপিকা কড়াইয়ের মধ্যে খেজুরের রস ঢেলে দেয়, আর সেই সাথে 1 কেজি পাঁঠার মাংস। আর এভাবে সে খেজুরের রসের মধ্যে পাঁঠার মাংস কষতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যেই তার পাঁঠার মাংস রান্না হয়ে গেলে নীলিমা দেবী তাদের বাড়িতে দুপুরবেলা খাবার খেতে চলে আসে। আর তারা সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসলে দীপিকা সবার পাতে পাঁঠার মাংস পরিবেশন করে। এ কি বৌমা, তুমি একই পাঁঠার মাংস রান্না করেছো? খেয়ে মনে হচ্ছে রস বড়া খাচ্ছি। হ্যাঁ রে টুম্পা, তোর বৌমা তো দেখি কোনো রান্না বান্না করতেই পারে না। এর থেকে আমার বৌমা অনেক ভালো রান্না করে। কোনোদিন সময় হলে আমার বাড়িতে গিয়ে পাঁঠার মাংস খেয়ে আসিস, আর তোর বৌমাকেও রান্না শিখিয়ে নিয়ে আসিস। এই যে চুপ করুন, আপনি কোনো ভালো রান্নার মর্মই বোঝেন না। এটা রস বড়া হতে যাবে কেন? আমি খেজুরের রসের মধ্যে ভালো করে পাঁঠার মাংস কষিয়েছি। আর এখন খেজুরের রসের বাজার দর জানেন কত? 2000 টাকাতে 1 হাঁড়ি খেজুরের রস পাওয়া যায়। সুতরাং এই পাঁঠার মাংসের পেছনে অনেক টাকা খরচা হয়েছে। দীপিকার কথা শুনি সবাই ভীষণ পরিমাণে অবাক হয়। তোমার মাথায় মনে হয় পোকা আছে, না হলে কেউ খেজুরের রস দিয়ে পাঁঠার মাংস রান্না করে? তুমি আমাকে 2000 টাকার গল্প শোনাচ্ছ? আমার এই পাঁঠার মাংস খেতে বয়েই গেছে, আমি ফেলে দিলাম। কেন ফেলে দেবেন কেন? আর যদি পাঁঠার মাংস ফেলেই দেন, তাহলে আমার হাতে করে 2000 টাকার নোট আর পাঁঠার মাংসের জন্য আলাদা করে 500 টাকা দিয়ে যাবেন। আপনার কিরকম চরিত্র সারা পাড়ায় জানা আছে। লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে খাবার খান, আবার বড় বড় কথা। বৌমা চুপ করবে? তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। না মা, আমি একদম ঠিক কথাই বলেছি। আপনার এই প্রতিবেশী বরঞ্চ বাড়াবাড়ি করছে। আমি সুন্দর করে খেজুরের রস দিয়ে মাংস রান্না করলাম, আর ওনার কত বড় সাহস, উনি বলছেন ফেলে দেবেন। দীপিকার কথা শুনি নীলিমা দেবীর রাগে একেবারে লাল বর্ণ হয়ে ওঠে। তাই সে তখনই সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। আর পরের দিন থেকে সে পাড়ায় রটাতে শুরু করে যে দীপিকা একজন মহা পাগল, আর সে সারাদিন খেজুরের রস খেয়ে বেঁচে থাকে। ফলে সেই দিনের পর থেকে দীপিকাকে দেখলেই সবাই হাসাহাসি শুরু করে। এই দীপিকা, শুনলাম তুই নাকি ফ্রিজের মধ্যে খেজুরের রস জমিয়ে রেখেছিস। ভালোই তো রে। আমার শাশুড়ি মা বলছিল পিঠে বানাবে, তাই বাজার থেকে গুড় কিনে নিয়ে আসতে। এখন গুড়ের যা দাম, তাই ভাবলাম তোর কাছ থেকে 1 হাঁড়ি খেজুরের রস নিয়ে যাই। ঘরে জাল দিয়েই গুড় বানাবো। দিবি আমাকে 1 হাঁড়ি খেজুরের রস? মোটেই দেব না। গরমকালে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের রস সেবন করিস, আর আমি তো সামনে দিয়ে হাঁপিয়ে ঘেমে বাজার করে নিয়ে যাই, কোথায় তখন তো কখনো আমাকে আখের রস খাওয়াস না। তুই খুবই সুবিধাবাদী কিন্তু। এই শুনে শিবালী তখনই সেখান থেকে কেটে পড়ে। আর দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে। আর দীপিকার ফ্রিজে জমানো খেজুরের রস এবার কমতে শুরু করে। তাই সে শ্বশুরবাড়ির লোকেদের কাছে বায়না ধরে তাকে আবার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু কেউ আর কিছুতেই তাকে গ্রামে নিয়ে যেতে চায় না। তাই দীপিকার এখন ভীষণ পরিমাণে মন খারাপ। আর একদিন তারা সবাই মিলে পিকনিক করতে যায়। আর সেই পিকনিকে যাওয়ার পর দীপিকার মন আনন্দে একেবারে নেচে ওঠে। ওয়াও, এই বাগানটাতে কত খেজুরের গাছ লাগানো, আর প্রত্যেকটা গাছে একটা করে হাড়ি ঝুলছে। আমি বেকার খেজুরের রস খাওয়ার জন্য গ্রামে যাওয়ার বায়না করছিলাম। আমি এখান থেকেই তো খেজুরের রস কালেক্ট করতে পারবো। এই বলে দীপিকা আর বেশিক্ষণ অপেক্ষা করে না। সে তাড়াতাড়ি করে খেজুর গাছে উঠতে শুরু করে। কিন্তু তার কপাল এমনটাই খারাপ যে সে বুঝতে পারে না প্রত্যেকটা খেজুরের গাছ হলো নকল। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কেবলমাত্র নকল খেজুর গাছ লাগানো হয়েছে। আর দীপিকা যেই সেই হালকা নকল খেজুর গাছে উঠতে শুরু করে, তখনই খেজুরের গাছ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। ওরে বাবা গো, মরে গেলাম গো, আমাকে বাঁচাও, আমার কোমরটা ভেঙে গেল। দীপিকার এরকম আর্তনাদ শুনে সবাই তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। আর দীপিকার কাণ্ড কারখানা দেখে সবাই মিলে তার উপর হাসাহাসি করতে থাকে। কিন্তু দীপিকার কোমরে ভীষণ পরিমাণে আঘাত লাগে। তাই সবাই মিলে তখনই ডাক্তারবাবুকে সেখানে ডেকে নিয়ে আসলে ডাক্তারবাবু কোনো রকমে ব্যথার ওষুধ দিয়ে দীপিকাকে সুস্থ করে তোলে। কিন্তু দীপিকাকে এখন কোমরে বেল্ট পরে ঘুরতে হয়। সত্যি বৌমা, তোমার এত লোভ, তুমি আসল খেজুর গাছ আর নকল খেজুর গাছের মধ্যে পার্থক্য করতে পারলে না। ছি, তোমার থেকে আমি এরকম কিছু আশা করিনি। যাও, আরো বেশি করে খেজুরের রস খাও, তাহলে আবার ঠেলা বুঝবে। আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতেই পারিনি। আমি খেজুরের রস খাওয়ার আনন্দে এতটাই বিভোর হয়ে উঠেছিলাম যে কোনটা আসল খেজুর গাছ আর কোনটা নকল খেজুর গাছ একেবারে ভুলে গেছি। আমি আর কখনো খেজুরের রস খাবো না। দীপিকার কথা শুনে তার শ্বশুরবাড়ির পরিবার মনে মনে শান্তি পায়। আর সেই ঘটনার পর থেকে দীপিকা আর কখনোই অতিরিক্ত খেজুর রস খাওয়ার জন্য পাগলামি করে না। সে সাধারণভাবে সকলের সঙ্গে খাদ্যাভ্যাস করে সুখে শান্তিতে সংসার করে। আকাশ এবং মেঘা একে অপরকে খুব পছন্দ করত। তারা দুজনে একটা অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। আকাশ এবং মেঘা সম্পর্ক তাদের দুজনের পরিবার থেকেই মেনে নিয়েছিল এবং তাদের দুজনেরই বিয়ে ঠিক করে দেওয়া হয়েছিল। তারা দুজনেই রোজ একই সঙ্গে অফিসে যাওয়া আসা করত। এমনই একদিন আকাশ ও মেঘা দুজনে অফিসে যাচ্ছিল। তখন আকাশ, আমার আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা করছে, চলো না আইসক্রিম খাই। তুমি এখানেই দাঁড়াও, আমি রাস্তার ওই পার থেকে একটা আইসক্রিম নিয়ে আসছি। মেঘা এবং আকাশ রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক সেই সময় মেঘাকে একটা গাড়ি ধাক্কা মেরে চলে যায়। মেঘা সাইডে গিয়ে পড়ে। আকাশ তাড়াতাড়ি করে মেঘাকে তোলে। ওঠো ওঠো, ও ঠিক আছে তো? তুমি, তোমার লাগেনি তো? কি গো, তুমি ঠিক আছো তো? বলো। আকাশ ওই গাড়ি চালকের উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে গাড়িটার পেছন পেছন গিয়ে চেঁচাতে শুরু করে। রাস্কেল, স্টুপিড, চোখ নেই? উপরওয়ালা কপালে চোখ দেয়নি দেখে গাড়ি চালাতে পারিস না? শয়তান, নেমে আয় গাড়ি থেকে, দেখি আজকে তোর কত সাহস। দম থাকলে গাড়ি থেকে নেমে আয়, বেরিয়ে আয় বলছি, আজকে আমি তোকে মেরেই ফেলবো। ঠিক তখনই গাড়িটা থামে এবং গাড়ির মধ্যে থেকে রিয়া নামে একটি মেয়ে নেমে আসে। রিয়া খুবই শর্ট একটি ড্রেস পরেছিল। রিয়াকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে নিশ্চয়ই কোনো ধনী পরিবারের মেয়ে ছিল। এই, কি বললে তুমি আমাকে? একটু আগে তুমি যেই কথাগুলো বললে ওগুলো রিপিট করো দেখি। কেন, কি বললাম শুনতে পাওনি নাকি? চোখে কম থাকার সঙ্গে সঙ্গে কি কানেও কম শোনো? জানো না প্রতিবন্ধীদের গাড়ি চালাতে নেই? আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি আর তুমি একে ধাক্কা মেরে চলে গেলে। গাড়ি চালাতে পারো না যখন গাড়ি চালাতে যাও কেন? জাস্ট শাট আপ, ওকে? তুমি জানো তুমি কাকে কি বলছো? তুমি জানো আমি কে? আর তোমার সাহস কি করে হলো আমাকে প্রতিবন্ধী বলার? আমাকে দেখে কি তোমার প্রতিবন্ধী বলে মনে হচ্ছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো বড় লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান হবে, আর তাই জন্যই পাগল ষাঁড়ের মতো এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছ। মেঘার যদি কিছু হয়ে যেত আমি তোমাকে ছাড়তাম না, বলে দিলাম। তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে এত বড় বড় কথা বলছো? দাঁড়াও, আমি এখনই তোমাকে মজা দেখাচ্ছি। এই বলে রিয়া আকাশের গালে একটা ঠাসিয়ে চড় মারে। এই দেখে মেঘা রিয়ার উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং সেও রিয়ার কাছে এসে রিয়ার গালে পরপর বেশ কয়েকটা চড় মারে। চোরের মায়ের বড় গলা, তাই না? আমি কিছু বলছি না বলে তুই কি ভেবেছিস তুই যা ইচ্ছা তাই করবি? তোর বাপ যেই হোক না কেন, এটা আমাদের এলাকা, এখানে আমাদের কথাই সবকিছু চলে। তোর সাহস কি করে হলো আকাশের গায়ে হাত তোলার? এখান থেকে চলে যা, না হলে আমি তোর চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেব।
আমি দেখে নেব তোমাদের। তোমরা জানো না তোমরা কার সঙ্গে পাঙ্গা নিয়েছো। এই বলে রিয়া সেখান থেকে চলে যায়। আকাশ ও মেঘার অফিসে যেতে দেরি হয়ে যাওয়ায় তারাও তাড়াতাড়ি করে অফিসে যায় এবং তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে রিয়াও পৌঁছে যায়। আসলে রিয়া ছিল ওই মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক মিস্টার রামপ্রতাপ বাবুর মেয়ে। ওই বিশাল বড় কোম্পানি যেখানে মেঘা এবং আকাশ চাকরি করত সেটা রিয়ার বাবা এবং দাদা দুজনে মিলে সামলাতো। রিয়াকে দেখে তার দাদা মোহন বলে, কি হলো তোর? তোকে কখন অফিস আসতে বলা হয়েছিল? এখন কটা বাজে? আর বলিস না দাদা, জানিস একটু আগে কি হয়েছে? রিয়া কিছুক্ষণ আগের ঘটনা তার দাদাকে বলে। দেখ বোন, এটা তো লন্ডন নয় যে তুই নিজের ইচ্ছা মতো যা খুশি করবি। এখানে লন্ডনের মতো কিছুই হবে না। এই জন্য বাবা তোকে বলেছিল বাড়িতেই থাকতে। তুই তো শুনলি না কিছু। ঠিক আছে, এসে যখন গেছিস যা গিয়ে কেবিনে বস। আর হ্যাঁ, বাড়ি ফেরার সময় আমি তোকে নিয়ে যাব। আর ততক্ষণ তুই অফিসেই থাকবি কিন্তু। মোহনের কথা শুনে রিয়া সেখান থেকে চলে যায়। রিয়াকে সেখানে দেখে মেঘা এবং আকাশ দুজনেই অবাক হয়ে যায়। আকাশ তাদের এক এমপ্লয়িকে জিজ্ঞাসা করে, এই রাজু, একটু আগেই যে মেয়েটা আমাদের বসের কেবিনে গেল, ওই মেয়েটা কে রে? আরে ওনাকে চিনিস না? উনি আমাদের বসের একমাত্র মেয়ে রিয়া। কিছুদিন আগেই লন্ডন থেকে ফিরেছে। শুনলাম বাবার বিজনেস সামলাতে এসেছে। এটা শুনে মেঘা এবং আকাশ দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা ভয়ে ভয়ে কাজ করতে থাকে। সেদিনটা এভাবেই কেটে যায়। সেদিনকে রিয়া তাদের দুজনকে দেখতে পায়নি, কিন্তু তার পরের দিন রিয়া যখন অফিসে ঢুকছিল তখন সে আকাশ ও মেঘাকে তাদের অফিসে কাজ করতে দেখে। রিয়া তাদেরকে দেখে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রিয়া তাদের কোম্পানির একজন এমপ্লয়ির কাছ থেকে আকাশ ও মেঘার সমস্ত ডিটেলস জেনে নেয়। আমার গায়ে হাত তোলা, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য, এই মেঘা আর আকাশকে এই কোম্পানি থেকে বের করা, সেই সাথে ওদের দুজনকে আলাদা করা। খুব ভালোবাসে একে অপরকে, তাই না? খুব তাড়াতাড়ি ওদের সঙ্গে এমন কিছু একটা ঘটতে চলেছে যেটা ওরা কোনোদিনও ভাবতেও পারবে না। রিয়া আকাশ ও মেঘার সঙ্গে কোনো কথা না বলে নিজের কাজ করত। মেঘা ও আকাশকে তাদের প্রয়োজনে রিয়ার কাছে যেতে হতো। এমনই একদিন রিয়া দেখে টেবিলের উপর মেঘার একটি অ্যাকাউন্ট ফাইল রাখা আছে। রিয়া অ্যাকাউন্ট ফাইলটা দেখার পর মনে মনে ভাবে, এই তো এতদিন পর একটা ভালো সুযোগ পেলাম। এটা মেঘার অ্যাকাউন্টস ফাইল। বুঝলাম, এই ফাইলটা আমি আমার বাবার কাছে পৌঁছাতে দেব না। হ্যাঁ। এই বলে রিয়া মেঘার তৈরি করা অ্যাকাউন্টস ফাইলটি ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় এবং সেটা ডাস্টবিনে ফেলে দেয়। কিছুক্ষণ পর রিয়া মেঘাকে সেখানে ডেকে পাঠায়। তোমাকে যে অ্যাকাউন্টস ফাইলটা আমার বাবা তৈরি করতে বলেছিল, ওই ফাইলটা প্রিপেয়ার করতে আর কতদিন সময় লাগবে? অফিসে কাজ করতে আসো নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ফষ্টি নষ্টি করতে আসো? না ম্যাডাম, আমি তো আমার কাজ কালকেই কমপ্লিট করে দিয়েছিলাম। আর কালকে আমি ফাইলটা আপনাকে দেব বলেই এসেছিলাম, কিন্তু আপনি কেবিনে ছিলেন না, সেই জন্য আমি টেবিলের উপর ফাইলটা রেখে চলে গিয়েছিলাম। এখানেই তো রেখেছিলাম ফাইলটা। এখানে কোথায় ফাইল? আমি তো কোনো ফাইল দেখতে পাচ্ছি না। তুমি সত্যিই কি ফাইলটা তৈরি করেছিলে নাকি আকাশের সঙ্গে গল্প করতে ব্যস্ত ছিলে? না ম্যাডাম, আমি সত্যিই আমার কাজটা কমপ্লিট করে বাড়ি গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না ফাইলটা গেল কোথায়। আমার মনে হচ্ছে বাবার কাছে তোমার বিরুদ্ধে কমপ্লেন করতে হবে। জানি না এরকম এমপ্লয়ীদের বাবা কেন অফিসে রেখেছে। কাজের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার, তাই না? ঝগড়া করার বেলায় তো খুব এগিয়ে থাকো। তোমাকে এই অফিস থেকে বের করতে আমার 2 মিনিট সময় লাগবে না, কিন্তু আমি এত সহজে তোমাকে এখান থেকে বের করব না। আমার গায়ে হাত তুলেছো তুমি ভাবছো আমি ভুলে গেছি? সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি আপনার পরিচয় জানতাম না, আর সেদিনের ব্যাপারটা একটা অন্যরকম পরিস্থিতি। আমি কিছু শুনতে চাই না। এখানে তোমার কথা শোনার জন্য আমি বসে নেই, বুঝেছো? এখানে কাজ করতে হলে আমার কথা শুনেই চলতে হবে। ইয়েস ম্যাম, আমি তাহলে ফাইলটা আবার তৈরি করে দিচ্ছি। আমি এবার আসি তাহলে। আমি তোমাকে যেতে বলেছি। আমি উঠতে বললে উঠবে, আর আমি বসতে বললে বসবে, ওকে? এখানে আমার পারমিশন ছাড়া কিচ্ছু হবে না। বিশেষ করে তুমি আর আকাশ আমার টার্গেট হয়ে গেছো। আমি তোমাদের জীবন তছনছ করে দেব। যাও, বাইরের দোকান থেকে আমার জন্য সিগারেট কিনে নিয়ে এসো। কিন্তু ম্যাডাম, এটা তো আমার কাজের মধ্যে পড়ে না। আমি আপনার জন্য সিগারেট আনবো কেন? আপনাদের অফিসে তো কাজের লোক আছেই, ওনাদের বলুন না। আমি তোমাকে বলেছি, তাই তুমিই করবে। আর তুমি আমার কাছে কাজের লোকের থেকে বেশি কিছু নাও। তুমি আমার নখেরও যোগ্য নাও। যাও, যেটা বলেছি চুপ করে করো। যদি এখানে চাকরি করতে চাও তাহলে আমার কথা শুনতে হবে।
মেঘা বাধ্য হয়ে রিয়ার জন্য সিগারেট আনতে চলে যায়। কিছুক্ষণ পর মেঘা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসে। এই যে ম্যাডাম, আপনার সিগারেট। দাঁড়াও, সিগারেটটা শুধু এনে দিলেই হবে? সিগারেটটা জ্বালাবে কে? সিগারেটটা জ্বালিয়ে আমার মুখে ধরিয়ে দাও। তুমি দেখতেই পাচ্ছ আমি কাজে ব্যস্ত আছি। এভাবেই রিয়া মেঘাকে অপমান করতে থাকে। মেঘা বাধ্য হয়ে রিয়ার সব কথা মেনে নেয়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন রিয়া আকাশকে তার কেবিনে ডাকে। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ অবশ্যই, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন না, কি কথা? আমি তোমার গার্লফ্রেন্ড মেঘাকে চাকরি থেকে বের করে দেব। কেন ম্যাডাম, মেঘা কি করেছে? কেন, মেঘা কি করেছে তুমি জানো না? মেঘা আমাকে অপমান করেছে। সেই দিনটার কথা এত সহজে ভুলে গেলে? কিন্তু তুমি যদি চাও আমি মেঘাকে চাকরি থেকে বের করব না, কিন্তু তার জন্য আমার কথা তোমাকে শুনতে হবে। কি কথা শুনতে হবে? আমি তো আপনার কিছুই কথা বুঝতে পারছি না ম্যাডাম। আপনি এমনি এমনি কোনো কারণ ছাড়াই মেঘাকে কেন চাকরি থেকে বের করবেন? আমি এই কোম্পানির মালিকের মেয়ে। কাউকে চাকরি থেকে বের করার জন্য কোনো কারণের প্রয়োজন নেই, ওকে? আসলে আকাশ, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। ওই মেঘাকে আমার সহ্য হয় না। তোমার অ্যাটিটিউড আমার ভীষণ পছন্দ। তুমি ওই মেঘাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। বলো তুমি কোনটা চাও, ওই ভিকিরি মেয়েটাকে নাকি আমাকে? এ কি বলছেন ম্যাডাম? আমি মেঘাকে কেন ছাড়বো? আমি কাকে বিয়ে করবো আর কাকে বিয়ে করবো না, এটা তো আমার পার্সোনাল ম্যাটার। আপনি আমাদের পার্সোনাল ম্যাটারে কেন নাক গলাচ্ছেন? রিয়া তার চেয়ার থেকে উঠে আকাশের খুব কাছে আসে এবং আকাশের হাত ধরে বলে, প্লিজ ডার্লিং, এরকম বলো না। তোমাকে আমার খুব পছন্দ। প্লিজ আমার কথা শোনো, তুমি আমাকে বিয়ে করো। আমি তাহলে ওই মেঘাকে কোম্পানি থেকে বের করব না। আমার কথা শুনলে তোমারই ভালো হবে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি মেঘার ভালো চাও তো বলো। ঠিক সেই সময় সেখানে মেঘা চলে আসে। রিয়াকে আকাশের হাত ধরে থাকতে দেখে মেঘা ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে কিছু না বলেই সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। ছাড়ুন আমার হাত। আপনার জন্য মেঘা আমাকে ভুল বুঝলো। আমি আপনার কথা কোনোদিনও শুনবো না। তাতে আপনি আমাদের যা খুশি করতে পারেন। আস্তে ডার্লিং, এত চেঁচাচ্ছ কেন? আমি তোমাকে কয়েকদিন সময় দিচ্ছি। তুমি সময় নিয়ে তারপর আমাকে জানিও। ওকে ডার্লিং, বাই বাই। এই বলে রিয়া সেখান থেকে চলে যায়। আকাশ মেঘার কাছে গেলে মেঘা তার উপর রাগ দেখাতে শুরু করে। কেন এসেছো এখানে? আমাকে যখন ভালোই বাসো না, তাহলে কেন আমার সঙ্গে এতদিন নাটক করলে? এখন এই বড়লোক মেয়েটাকে তোমার পছন্দ হয়ে গেল, তাই তো? কি করছিলে তুমি রিয়া ম্যাডামের সঙ্গে কেবিনে? চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমাকে দেখতে চাই না। আকাশ মেঘাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেঘা কিছুই শুনতে চায় না। বাধ্য হয়ে আকাশ সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন পর একদিন আকাশ রিয়ার কাছে গিয়ে বলে, ম্যাডাম, আপনাকে একটা ভিডিও হোয়াটসঅ্যাপ করেছি, দেখুন ভিডিওটা। ভিডিও? কোন ভিডিও দেখি? রিয়া তার ফোনটা নিয়ে ভিডিওটা দেখতে শুরু করে। প্লিজ ম্যাডাম, আপনি আমার আর মেঘার জীবনটা নষ্ট করবেন না। আপনি মেঘাকে অফিস থেকে বের করবেন না। আমি মেঘাকে খুব ভালোবাসি, আর আমি ওকে কখনোই ছাড়বো না। আর আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না। আমি কখনোই তোমাকে মেঘার হতে দেব না। মেঘার জীবন আমি নষ্ট করে দেব, আর সেটা করতে আমাকে যতটা নিচে নামতে হবে আমি নামবো। মেঘাকে আমি সহ্য করতে পারি না, বুঝেছো? আমি ওকে এখান থেকে তাড়িয়েই শান্তি পাবো, আর আমি তোমাকে নিজের করেও ছাড়বো। রিয়া ভিডিওটা দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি কালকে তোমার আর আমার কথাগুলো ভিডিও রেকর্ডিং করেছিলে? এটা কিন্তু তুমি ঠিক করোনি। কে ঠিক করেছে আর কে ভুল করেছে সেটা আপনি এখনই জানতে পারবেন। ভিডিওটা আমাদের অফিসের সবার কাছে পৌঁছে গেছে, এমনকি আপনার বাবা দাদার কাছেও পৌঁছে গেছে। রিয়া খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে রিয়ার বাবা এবং দাদা চলে আসে। তারা রিয়াকে খুব কথা শোনায়। ছি, তোমাকে আমার মেয়ে বলতেই ঘৃণা করে। আমি কোনোদিনও ভাবিনি তুমি আমার মেয়ে হয়ে এরকম একটা অহংকারী হবে। আজ থেকে তুমি অফিসে আসবে না, আর তুমি এখানে থাকবেও না। তোমাকে আমি আবার লন্ডনে পাঠিয়ে দেব। যাও এখান থেকে। রিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রামপ্রতাপ বাবু ও মোহন আকাশ ও মেঘার কাছে ক্ষমা চায়। আকাশ ও মেঘার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে থাকে।